বুঝতে পারছো, পাবে। হ্যাঁ, চলো বেশ, আমি প্রথম থেকে বোঝাই একবার, প্রথম থেকে এটা বোঝাই একবার, যেহেতু তোমরা বলছো যে স্যার বুঝতে পারিনি। মানে মাইকটা মিউট করা ছিল, ঠিক আছে? তো ঠিক আছে, আমি লক্ষ্য করিনি বলতে গেলে। বেশ, প্রথম থেকে বোঝাই। বেশ, এত শুনতে পাচ্ছ দেবেন আমার কথাটা এবারে? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। বেশ, দেখো এখানে বলেছে যে 8জন বন্ধু, 8জন বন্ধুর নাম দিয়ে দিয়েছে KLMNOPQR, একটি পর্যায়ের অনুভূমিকভাবে উত্তর অভিমুখে রয়েছে। তাহলে অনুভূমিক আর উলম্ব এই জিনিসটা যদি আমরা বুঝতে না পারি তাহলে কিন্তু আমরা ভুল করব। তাহলে অনুভূমিক কোনটা বলে বলো তো? পূর্ব পশ্চিম বরাবর যে দাগটা গিয়েছে সেটাকে আমরা বলি মূল মধ্যরেখা, তাই না? এই যে মূল মধ্যরেখার মান হচ্ছে উলম্ব, অনুভূমিক। তাহলে এটা হচ্ছে অনুভূমিক, আর উলম্ব মান হচ্ছে উত্তর দক্ষিণ বরাবর যে দিকটা গিয়েছে সেটা হচ্ছে উলম্ব। তার মানে এটা হচ্ছে নর্থ সাউথ, আর এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট। তাহলে এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। তাহলে আমরা বুঝলাম। বেশ, বাম প্রান্ত আর ডান প্রান্ত, তাহলে বাম প্রান্ত এবং ডান প্রান্ত আমরা কী করে বুঝবো? তো একটা প্রথমে আমাদের বলেছে যে অনুভূমিকভাবে, অনুভূমিকভাবে মানে হচ্ছে কি বলো তো? অনুভূমিকভাবে মানে হচ্ছে আমাদের একটা জাস্ট পূর্ব এবং পশ্চিম বরাবর একটা দাগ কিন্তু টেনে দিতে হবে। তাহলে আমি টেনে দিলাম। তাহলে এই পশ্চিম, পূর্ব পশ্চিম বরাবর একটা দাগ কিন্তু আমি টেনে নিলাম, এই যে। ওকে, একটু দাগ টেনে নিলাম। এবার এখানে বলেছে কজন বন্ধু? 8জন বন্ধু। তাহলে 8জন বন্ধুর কোন জায়গায় কে বসবে সেটা তো আমরা এখন থেকে বুঝতে পারছি না। তাহলে আমরা কি করব? তাহলে আমরা প্রথম বাম প্রান্ত এবং ডান প্রান্ত দিকটা ঠিক করে নিই। তাহলে বাম প্রান্ত এবং ডান প্রান্তটা তুমি কিভাবে তোমরা দেখবে? তুমি যেখানে বসে আছো, যে দিকের লাইনটা টানছো, মানে পশ্চিম দিকটা হচ্ছে বাম প্রান্ত, মানে আমরা হয়তো আগে আমরা এটা দেখেছি, এবং আমার পূর্ব দিকটা হচ্ছে ডান প্রান্ত। আমি বাম ডাম লিখলাম। ওকে, এবারে বলছে যে অনুভূমিকভাবে উত্তর অভিমুখে রয়েছে। তাহলে উত্তর দিক কোনটা? নিশ্চয়ই ওপরের দিকটা উত্তর। তাহলে এই উত্তর দিক বরাবর আমি কিন্তু এই 8টা বন্ধুর লাইন কিন্তু টেনে নেব। কোন জায়গায় কে বসবে সেটা কিন্তু আমরা এখন কিন্তু ঠিকঠাক বলতে পারছি না। তাহলে 1 2 3 4 5 6 7 8, এই 8টা কিন্তু আমরা লাইন কিন্তু টেনে নিলাম। কেন উপর দিকে আমরা তীর চিহ্ন কেন দিলাম? কারণ এখানে আমার প্রশ্নে বলেছে যে উত্তর অভিমুখে। বেশ, ঠিক আছে, এবার আমরা পড়তে শুরু করি। বলছে এম পর্যায়ের বাম প্রান্ত ছেড়ে, মানে এই যে বাম প্রান্ত ছেড়ে দ্বিতীয়, দ্বিতীয়, তাহলে দ্বিতীয় মানে হচ্ছে এটা প্রথম আর এটা হচ্ছে কি দ্বিতীয়। ওকে, এবং এন পর্যায়ের ডান প্রান্ত ছেড়ে, মানে এই ডান প্রান্ত ছেড়ে তৃতীয় অবস্থানে রয়েছে, মানে 1 2 3, তা লিখলাম। তাহলে এখানে এম কে লিখলাম আর এখানে লিখলাম এন কে। বুঝতে পারছো দেবেন? হ্যাঁ স্যার। বুঝতে পারছো নিশ্চয়ই। বাম প্রান্ত ছেড়ে মানে একটা লাইনকে গ্যাপ দিয়ে, আর ডান প্রান্ত ছেড়ে মানে ওইদিকেও একটা লাইনকে গ্যাপ দিয়ে। বেশ, এটুকু আমরা করলাম। এবার বলছে যে কে এবং পি পর্যায়ের শেষ অবস্থানে রয়েছে। তাহলে কে এবং পি পর্যায়ের শেষ অবস্থানে রয়েছে। তাহলে প্রথমে আছে কে আর তারপরে আছে পি। তাহলে পিটাকে লিখলাম একদম ডান প্রান্তের প্রথমে, শেষ প্রান্তে বলতে বোঝাচ্ছে। ও কে এর ঠিক ডান দিকে রয়েছে। তাহলে কে এর ডান দিকে রয়েছে ও, তাহলে এখানে বসে গেল ও। ব্যাস, এবার কি বলছে যে এল এবং আর হলো প্রতিনিধি। দেখো, এল এবং আর হলো কে? প্রতিনিধি। তাহলে কার প্রতিনিধি? এল এবং আর হলো প্রতিবেশী।
তাহলে কার প্রতিবেশী এল এবং আর, এল এবং আর কার প্রতিবেশী? দেখো এখানে তো আমরা তিনটে দিক কিন্তু আমরা করে নিয়েছি, তাহলে এখানে নিশ্চয়ই প্রতিবেশীটা লেখার আমার কোনো জায়গা নেই, তাহলে নিশ্চয়ই এই একটা দুটো পড়ে থাকলো, তাহলে এল এবং এখানে আর কার প্রতিবেশী? পি এর প্রতিবেশী। তাহলে যেখানে আমার ফাঁকা জায়গা থাকবে সেখানে কিন্তু আমাকে সেটা বসাবো কি না ভাবতে হবে। রিজনিং কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্টে কিন্তু এটা নিয়ম। যেহেতু আমার এইদিকে পরপর তিনটে ঘর পূর্ণ হয়ে গিয়েছে, সেহেতু এরা তো এদিকে তো আর প্রতিবেশী হবে না, তাহলে এরা প্রতিবেশী কার কার হবে? এল এবং আর। যেহেতু এল এবং আর পরপর বসবে, যদি আমি এনের যদি আমি এখানে এনের বাম দিকে লিখতে পারতাম তাহলে কিন্তু হতো না। কেন? কারণ এলটাকে প্রথম লিখতাম, তারপর আবার এনটাকে ছেড়ে তারপরের ঘরটাতে আর লিখতাম, কিন্তু এটা তো নয়। এল এবং আর হচ্ছে প্রতিবেশী। কার প্রতিবেশী? এন এবং পি এর প্রতিবেশী। তাহলে আমার পড়ে থাকলো কি মাঝখানে? আমার পড়ে থাকলো একটাই পড়ে থাকলো, সেটা হচ্ছে কিউ। তাহলে কিউটা বসে গেল এই মাঝখানে, ব্যাস আমার রিজনিং হয়ে গেল। তাহলে কিউ এর দুজন প্রতিবেশী কে কে? তাহলে আমরা বলো কিউ এর দুজন প্রতিবেশী কে কে? প্রতিবেশী মানে আমরা জানি যে আমাদের বাড়ির কাছাকাছিতে যারা বসবাস করেন। তাহলে এই যে কিউ হচ্ছে, কিউ এর হচ্ছে এটা কি? বসতি স্থান। তাহলে কিউ এর বাম দিকে কি আছে? এম। আবার কিউ এর ডান দিকে কি আছে? এন। বুঝতে পারলে দেবেন কি বললাম? প্রতিবেশী মানে হচ্ছে তার ঘরের চারপাশে পাশে যে পাশের জন যারা থাকবে। তাহলে এটা যদি কিউ হয় তাহলে কিউ এর বাম দিকে আছে এম এবং কিউ এর ডান দিকে আছে এন। তাহলে আমার অ্যান্সার উত্তর কি বলেছে, প্রশ্ন কি বলেছে যে কিউ এর দুজন প্রতিবেশী কে কে? তাহলে কিউ এর দুজন প্রতিবেশী হচ্ছে এম এবং এন, ব্যাস। তাহলে এই ডায়াগ্রামটা করতে যতক্ষণ তোমার সময় লাগবে পরীক্ষায়, এবার এখান থেকে অনেক প্রশ্ন দিয়ে দিতে পারে পরপর, যে বলতে পারে যে কে এর তৃতীয় স্থানে কি আছে? এম। এম এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে কে আছে? ও। প্রচুর প্রশ্ন কিন্তু হবে। তাহলে আমাদের এই ছকটা কিন্তু প্রথমেই দেখে বলে দিতে হবে যে আমরা সেই ছকটা কতক্ষণ সময়ের মধ্যে করতে পারবো। ওকে, এটাই কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্টের কিন্তু বৈশিষ্ট্য। ব্যাস, 1 নাম্বার প্রশ্ন কিন্তু আমরা সলভ করে নিলাম। নেক্সট চলো প্রশ্নটা করো, চেষ্টা করো। নেক্সট কি বলেছে দেখো, যে 5টি বই নাম দিয়ে দিয়েছে ব্র্যাকেটে, দেখো কে এল এম এন ও একটি পর্যায়ে অনুভূমিকভাবে উত্তর অভিমুখে রাখা হয়েছে। এম এল এর ঠিক বাম দিকে আছে, ও এবং এম এর মাঝখানে কে আছে। এন কে এর ডান দিকের তৃতীয় স্থানে রয়েছে। এন কে এর ডান দিকে তৃতীয় স্থানে রয়েছে কোন বইটি ঠিক মাঝখানে রয়েছে? তাহলে এটাকে আমরা সেই আগের মতো ভাবে সমাধান করব। তাহলে কি করব? তাহলে প্রথমে আমাদেরকে কি ক্লু খুঁজে বের করতে হবে বলো। প্রথমে আমাদের এই সিটিং অ্যারেঞ্জমেন্ট করতে গেলে প্রথমে আমাদের কি ক্লু খুঁজে বের করতে হবে? একটু আগেই বলে দিলাম, অনুভূমিক আর উলম্ব। তাহলে প্রথমে আমাদেরকে বের করতে হবে যে প্রশ্নটা কিসে দেওয়া আছে। প্রশ্নটা অনুভূমিকভাবে দেওয়া আছে। অনুভূমিক তো আমি বললাম যে পূর্ব পশ্চিম বরাবর একটা দাগ কিন্তু তোমরা টেনে নিলে, ব্যাস এটুকু আমরা টেনে নিলাম। টেনে নেওয়ার পরে আমরা এদিক থেকেও দেখতে পারি, আবার আমরা এদিক থেকেও দেখতে পারি, জানি না কোন দিক থেকে কী বলেছে, আমরা করে নিলাম। এবারে বলেছে যে বাম দিক আর ডান দিক। বাম দিক ডান দিক তো আমরা শিখে গেলাম। তাহলে আমার পশ্চিম পাশটা হচ্ছে বাম দিক এবং পূর্ব দিকটা হচ্ছে আমার কি? ডান দিক। তাহলে এই বাম দিক এবং ডান দিক লিখে নিলাম। এবারে এখানে বলেছে 5টি বই। 5টা বই, কোন বই কার পাশে বসবে সেটা তো আমরা জানি না। তাহলে 5টা বই যেহেতু উত্তর অভিমুখে আছে, তাহলে আমরা কি করব? 5টা পরপর দাগ কিন্তু আমরা টেনে নেব। তাহলে 1 2 3 4 5, ওকে, 5টা টেনে নিলাম। এবার আমরা পড়তে শুরু করি যে এম এল এর ঠিক বাম দিকে আছে।
এম এল এর ঠিক বাম দিকে আছে, আমি জানছি না, আমার জানতে পারছি না যে এমটাকে আমি কোথায় বসাবো, বেশ এটাকে আমি বাদ দিলাম। ও এবং এম এর মাঝখানে কে আছে, ও এবং এম এর মাঝখানে কি আছে এটা তো আমি বুঝতে পারছি না যে কোথায় আমি বসাবো। আমার সব দিকেও আমার এম কিংবা কে আছে কিনা সেটা আমি কী করে বুঝবো, বেশ এই জায়গাটাও আমি এখন ছেড়ে রাখলাম। এন কে এর ডান দিকে তৃতীয় স্থানে রয়েছে, এখান থেকে আমি কিন্তু রিজনিংটা করতে শুরু করব। দেখো, প্রথমে যে তুমি পেয়ে যাবে তা কিন্তু নয়, তোমাকে একটা জায়গা খুঁজে নিতে হবে যে যেখান থেকে আমি করতে পারবো, মানে যেখানে খুশি সেখানে বসিয়ে দিলাম এটা তো আর নয়। তাহলে আমাকে কিন্তু একটা ক্লু বের করতে হবে যে এন কে এর ডান দিকে তৃতীয় স্থানে রয়েছে, এন কে এর ডান দিকে, তাহলে কে এর ডান দিকে এন আছে তৃতীয় স্থানে, তাহলে ডান দিক কোনটা, আমার এই দিকটা ডান দিক, তাহলে কে এর ডান দিকের তৃতীয় স্থানে আছে এন। তাহলে দেখো ভালো করে, যদি যদি এখানে যদি কে হয়, কে এর ডান দিকে মানে এই দিকটাতে, আর বাম দিক মানে পশ্চিম দিকে সরবে, তৃতীয় স্থানে আছে এন, দ্বারা আমি পেনটাকে চেঞ্জ করি তাহলে বুঝতে পারবে আরও। তাহলে এটা হচ্ছে কে, তাহলে এখান থেকে আরও তিনটে ঘর গুনে নাও, 1 2 3, তাহলে এখানে আছে এন। ব্যাস, এবার আমি সেই প্রথমের দিকে যাই। এম এল এর ঠিক বাম দিকে আছে, আমি জানি না। ও ও এম এর মাঝখানে কে আছে, তাহলে ও এবং এম এর মাঝখানে কে আছে, তাহলে এখানে যদি ও হয় তাহলে এখানে এম। ব্যাস, তাহলে এম এবং ও এর মাঝখানে কে আছে এটা পেয়ে গেলাম। তাহলে প্রথমের দিকটা যাই, এম এল এর ঠিক বাম দিকে আছে, তাহলে এল এর ঠিক বাম দিকে কে আছে, এম, তাহলে এখানে এল বসে গেল। ওকে, তাহলে আমি সবগুলোই পেয়ে গেলাম, ও কে এম এল এন। তাহলে এবারে আমাকে প্রশ্নে বলেছে যে কোন বইটি ঠিক মাঝখানে আছে, তাহলে তোমরা বলো তো কোন বইটা মাঝখানে আছে, কি দেখে মনে হচ্ছে, কোন বইটা মাঝখানে আছে কি দেখে মনে হচ্ছে বলো। এই যে এম নামক বইটি মাঝখানে আছে, তাহলে আমার সঠিক উত্তর কি, আমার সঠিক এম হবে উত্তর স্যার। হয়ে গেল এম। দেখছো, সিটিং অ্যারেঞ্জমেন্ট খুব কঠিন নয়, পড়তে যতক্ষণ সময় লাগবে আর ডায়াগ্রামটা বানাতে আমার যতক্ষণ সময় লাগবে। ডায়াগ্রামটা ঠিক ঠিক জায়গায় যদি আমার বানানো হয়ে যায় তাহলে কিন্তু আমরা সহজেই পরীক্ষাতে কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু করে আসবো। ওকে, তাহলে 2 নম্বর আমরা করে নিলাম। চলো 3 নাম্বার, 3 নাম্বার পড়ো প্রত্যেকে, 3 নাম্বারটা প্রত্যেকে পড়ো, খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, পড়ো। দেবেন, পড়ে কি বুঝতে পারছো আমাকে বলো। তিন নাম্বারটা পড়ে কি বুঝতে পারছো। বলছে যে একটি উলম্ব সারিতে আমরা দুটো অনুভূমিক করলাম, আশা করছি অনুভূমিক থেকে পরীক্ষায় কোনো প্রশ্ন এলে তোমরা পারবে। তাহলে আমরা নেক্সট যেটা করব সেটা হচ্ছে উলম্ব। একটি উলম্ব সারিতে পশ্চিমমুখী অবস্থানে 7টি গাড়ি, মানে পশ্চিম দিকে সেই গাড়িগুলো মুখ করে আছে, সেই গাড়িগুলোর নাম বলে দিয়েছে এ বি সি আই ই এফ জি রাখা আছে। তাহলে আমি কিন্তু একটা একটা করে প্রশ্ন পড়ি আর একটা একটা করে আমরা উত্তর করি। তাহলে উলম্ব সারিতে বলেছে, তাহলে আমরা ফিগারটা আমরা কেমনভাবে করব, এনিওয়ান, ফিগারটা নিশ্চয়ই উত্তর দক্ষিণ বরাবর হবে তাই না, উত্তর দক্ষিণ হ্যাঁ। বরাবর হবে, এই যে এরকম ভাবে আমরা ফিগারটা আঁকবো। তাহলে উপরে কি, উপরে হচ্ছে এন আর নিচে হচ্ছে এস, বোঝার সুবিধার্থের জন্য করতে পারো না করতে পারো, অসুবিধা নেই।
এবার কয়টি গাড়ি আছে আগের মতো? 1 2 3 4 5 6 7, 7টি গাড়ি আছে। তা সেই 7টা গাড়িকে আমি কোন দিকে মুখ করব সেটাও কিন্তু দেখতে হবে। পশ্চিম দিকে মুখ করে আছে, তার মানে পশ্চিম দিক কোনটা? বাম দিক বা বাম প্রান্ত হচ্ছে পশ্চিম, এবং ডান দিক এবং ডান প্রান্ত হচ্ছে পূর্ব। তাহলে এই পশ্চিম বরাবর আমি কিন্তু 7টা দাগ কিন্তু কেটে নিচ্ছি। তাহলে এই একটা দাগ, এই একটা দাগ দুটো, এই একটা দাগ তিনটে, এই একটা দাগ চারটে, এই একটা দাগ পাঁচটা, এই একটা দাগ ছটা, এই একটা দাগ 7টা। বুঝতে পারলাম? তাহলে এই 6টা দাগ আমরা কিন্তু কেটে নিলাম। এবার আমরা প্রশ্নটা পড়ি। এ বি এর বাম দিকে দ্বিতীয়, এ বি এর বাম দিকে দ্বিতীয়, তাহলে বি এর বাম দিক আর ডান দিক আমরা পড়েছি। তার মানে উপরের দিকটা কি? উপরের দিকটা কি? উপরের দিকটা কি? বাম দিক, আর নিচের বাম দিক দিকটা হচ্ছে ডান দিক। তাহলে এ বি এর বাম দিকে দ্বিতীয়, তাহলে বি এর বাম দিকের দ্বিতীয় স্থানে কি আছে? বি এর বাম দিকের দ্বিতীয় স্থানে কি আছে? এ, তাই না? তাহলে বি এর বাম দিকের দ্বিতীয় স্থান, মানে বাম দিক হলে উপর দিকে উঠবে আর ডান দিক হলে নিচের দিকে কিন্তু নামবে। তাহলে বি এর বাম দিকের, বা এটাকে আমরা ধরতে পারি যে এ বি এর বাম দিকের দ্বিতীয়, এবং বি, বি এখানে কমা দিতে হবে একটা, কমা, বি সি এর বাম দিকের তৃতীয় স্থানে আছে। তাহলে সি এর বাম দিকের তৃতীয় স্থানে কে আছে? বি। তাহলে এটাকে আমি করে নিই। তাহলে এটা করার আগে আমাকে ধরে নিতে হবে, তাহলে এ বি এর বাম দিকের দ্বিতীয়, তাহলে বিটা আছে এর বাম দিকের দ্বিতীয় স্থানে। তাহলে এটা যদি, এটা যদি এ হয়, এটা যদি এ হয়, তাহলে এটা, এটা যদি, এটা যদি এ হয়, তাহলে এর দ্বিতীয় স্থানে আছে বি, তাহলে বি এর বাম দিকের দ্বিতীয় স্থান আছে এ। বেশ, এই জায়গাটা আমি বুঝতে পারছি না, এটা হয়তো অনেকে বলবে যে স্যার এই জায়গাটা কিভাবে হবে। ঠিক আছে, বেশ, আমরা আরও একটু পড়ি না, অসুবিধা কোথায়? বেশ, এই জায়গাটা যদি কেউ বুঝতে না পারো আমি এটা আরও পড়ি। অনেকে বলবে যে আমরা একটু আরও পড়বো, পড়ার পর আমি আরও জিনিসটা করবো। তাহলে বেশ, ঠিক আছে, একটা ক্লু পাই আমরা। তাহলে আমরা পড়লাম যে এ বি এর বাম দিকে দ্বিতীয় এবং বি সি এর বাম দিকে তৃতীয় স্থানে আছে। বেশ, ঠিক আছে, তাও ডি এফ এবং বি এর মাঝখানে আছে, এটাও জানি না। সি কোনো এক প্রান্তে জি এর ডান দিকে চতুর্থ স্থানে আছে। সি কোনো এক প্রান্তে জি এর ডান দিকের চতুর্থ স্থানে আছে। তাহলে কোনো এক প্রান্ত বলেছে, দেখো এটা একটা প্রান্ত, আবার এটাও একটা প্রান্ত। ভালো করে জিনিসটা বোঝো, ভালো করে বলছে এখানে কি বলেছে, বলছে সি কোনো এক প্রান্তে জি এর ডান দিকে চতুর্থ স্থানে আছে। তাহলে জি এর ডান দিকে যদি চতুর্থ স্থানে থাকে, তাহলে নিশ্চয়ই সিটা এখানে বসবে না? বসবে নিচে? সি নিচে কি সিটা বসবে? নিচে কি সিটা বসবে? বসবে না। তাহলে সিটা বসবে একদম উপরে। তাহলে এখানে, এখানে আমরা, এখানে আমরা সিটাকে বসাবো একদম শেষ প্রান্তে সিটাকে। তাহলে সি এর ডান দিক থেকে চতুর্থ স্থান, মানে 1 2 3 4, তাহলে এখানে বসবে কি? জি। ডান দিক মানে একদম নিচে, নিচে নামছে, আর বাম দিক মানে উপর দিকে উঠছে, একটু আগে আমি তোমাদেরকে বললাম। তাহলে এখানে আমরা বসে গেল জি। বেশ, একটা ক্লু তো পেয়ে গেলাম। এবার আমরা সেই প্রথমের দিকে যাই। এ বি এর বাম দিকে দ্বিতীয়, এ বি এর বাম দিকে দ্বিতীয়, তাহলে আমরা তো বলতেই পারবো। তাহলে এ বি এর বাম দিকে দ্বিতীয় কোথায় বসবে? বেশ, ঠিক আছে, এটাও খুঁজে পাচ্ছি না। বি সি এর বাম দিকে তৃতীয় স্থানে আছে, এটাও জানি না। ডি এফ এবং বি এর মাঝখানে আছে, তাহলে ডি আছে এফ এবং বি এর মাঝখানে।
সি কোনো এক প্রান্তে জি এর ডান দিকে চতুর্থ স্থানে, তাহলে এই সিটাকে ধরে আমরা চলবো। তাহলে দেখো এখানে সি কোথায় আছে, এই যে বি সি এর বাম দিকের তৃতীয় স্থানে আছে। তাহলে বিটা কোথায় বসাবো তাহলে বলো দেবেন? তাহলে বিটা কোথায় বসাবো? বিটা তাহলে এখানে বসাবো, জি এর উপরে নিশ্চয়ই, নাকি? তৃতীয় স্থানে আছে, তাহলে 1 2 3, তাহলে এই তো মিলে গেল। বেশ, বিকে যখন পেয়ে গেছি আমরা, তাহলে আমরা প্রথমটাকে মেলাবো। এ বি এর বাম দিকের দ্বিতীয়, তাহলে বি এর বাম দিকের দ্বিতীয় স্থানে কি আছে? এ, তাই না? তাহলে বাম দিকের দ্বিতীয় স্থানে আছে, তাহলে এখানে যদি এ হয়, তাহলে বাম দিকের দ্বিতীয় স্থানে কে আছে? এর বাম দিকের দ্বিতীয় স্থানে কে আছে? বি। এখানে বি বসালাম, তাহলে এটাও মিলে গেল। বেশ, বি সি এর বাম দিকের তৃতীয় স্থানটা বললাম, ডি এফ এবং বি এর মাঝখানে আছে, তাহলে ডি আছে এফ এবং বি এর মাঝখানে, এফ এবং বি এর মাঝখানে কি আছে? ডি আছে, তাহলে এই ও বি, এই ও বি, আর আর এখানে আছে এফ, মাঝখানে কি আছে? ডি, তাই এখানে ডি বসে গেল। লাস্টে কি পড়ে থাকলো গো? এ হয়ে গেল, জি হয়ে গেল, বি হয়ে গেল, ডি হয়ে গেল, এফ হয়ে গেল, সি হয়ে গেল। তাহলে লাস্টে কি পড়ে আছে? কোন বইটা পড়ে আছে লাস্টে? ই। তাহলে ইটা এই যে লাস্টে বসে গেল। ব্যাস, আমার কনফিগারেশন কমপ্লিট। এবারে প্রশ্নে দিয়েছে যে বি এর বাম দিকের তৃতীয় অবস্থানে কি আছে? তাহলে বি কোথায়? এ বি বাম দিকের তৃতীয় স্থানে কি আছে বলো? বি এর বাম দিকের তৃতীয় স্থানে কি আছে? বি এর বাম দিকের তৃতীয় স্থানে কি আছে বলো? বলো, বাম দিকের তৃতীয় স্থানে কি আছে? বি এর ই আছে, এই যে ই, এই যে ই আছে। বি এর বাম দিকের তৃতীয় স্থানে কি আছে? ই আছে, ই। তাহলে এখানে অ্যান্সার হয়ে গেল কি? ই। বোঝা গেল দেবেন? একটু আস্তে বাড়িতে ভালো করে বুঝবে। হ্যাঁ, প্রথমেই হয়তো বুঝতে পারবে না, কারণ সেটিং ম্যানেজমেন্ট একটু কঠিন আছে, তো একটুকু বাড়িতে এইগুলো দেখবে, যেমনভাবে রেকর্ডিংটা আবার একবার দেখবে যে স্যার কীভাবে বললো, তারপরে আমাকে আবার নেক্সট দিন জিজ্ঞাসা করবে। চলো নেক্সট প্রশ্ন। এই প্রশ্নটাও পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট। দেখো, 6 জন ব্যক্তি, কি বলেছে? 6 জন ব্যক্তি। সেই 6 জন ব্যক্তি নাম কিন্তু এখানে দেওয়া আছে। 6 জন ব্যক্তির নাম এ বি সি ডি ই এফ একটি গোলাকার টেবিলের কেন্দ্র অভিমুখে বসে আছে। তাহলে আমরা কিন্তু এতক্ষণ অনুভূমিক, উলম্ব, এরকমই কিন্তু কিছু রিজনিং কিন্তু প্র্যাকটিস করছিলাম। এবার রিজনিংটা একটুকু চেঞ্জ করলাম, মানে সিটিং অ্যারেঞ্জমেন্টই, কিন্তু একটা অন্য একটা টাইপ প্রশ্ন কিন্তু তোমাদেরকে করাচ্ছি। তাহলে 6 জন ব্যক্তি, সেই 6 জন ব্যক্তির নাম এ বি সি ডি ই এফ একটি গোলাকার টেবিলের কেন্দ্র অভিমুখে বসে আছে। তাহলে গোলাকার টেবিল বলেছে, তাহলে গোলাকার টেবিল বলতে এটা যদি একটা টেবিল হয়, গোল হয়ে কিন্তু ওরা চারিপাশে কিন্তু বসে আছে। এতক্ষণ আমরা কিন্তু বুঝতে পারলাম। তাহলে আমি একটা গোল বৃত্ত কিন্তু অঙ্কন করলাম। তাহলে গোলাকার টেবিল তো এরকম ভাবে দিলে তো হবে না, এটা জাস্ট বোঝানোর জন্য ওরা বলেছে। তার মানে এখানে যদি আমি একটা ছোট্ট করে যদি একটা বিন্দু দিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে কিন্তু সুবিধা হবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা বাড়ির মাঝখান, সেখানে একটা গোল বৃত্ত হয়ে, মানে যে গোলাকার টেবিলের অভিমুখে বসে আছে। তাহলে অভিমুখ আর অভিমুখ বলে আর বিপরীত। অভিমুখ মানে কি? আমার অভিমুখে 2 জন ছেলে বসে আছে, তার মানে আমার দিকে মুখ করে, তাহলে আমার দিকে মুখ করে 2 জন ছেলে বসে আছে। তাহলে এটা একটা কথা। তাহলে 6 জন ব্যক্তি, তাহলে 6 জন ব্যক্তিকে আমি কি করব? আগের মতোভাবে আমরা কিন্তু এখানে একটুকু টুকে নেব। তাহলে 1 জন, 2 জন,
তিনজন হচ্ছে, চারজন, পাঁচজন, আর এটা হচ্ছে কি ছজন। অভিমুখ বলেছে মানে যেহেতু সেই টেবিলের দিকে মুখটা করে তারা কিন্তু দাঁড়িয়ে আছে। বেশ, এবার আমি একটা একটা করে পড়বো এবং একটা একটা করে তোমাদেরকে রিজনিংটা দেখাবো। দেখো, বি ডি এবং এফ এর প্রতিবেশী, জানি না কি বলেছে, এখনো আমরা বুঝতে পারছি না। বি এর ডান দিকে তৃতীয় স্থানে ই আছে, এটাও কি করে আমি শুরু করব এটাও আমি জানি না। তাহলে আমরা আমরা যদি বিটাকে একটা যে কোনো জায়গাতে যদি বসাই, ধরো আমি এখানে বসালাম, তুমি অন্য কোনো জায়গাতে বসাতে পারো, অসুবিধা নেই। তাহলে বি এর ডান দিকের তৃতীয় স্থানে ই আছে, তাহলে ডান দিক কোনটা? যেদিকে অভিমুখে করে বসে আছি আমার সেই দিকটা যে ডান দিক, তাই ডান দিকে তৃতীয় স্থানে 1, 2 এবং 3, তাহলে এখানে ই কিন্তু বসে আছে। ডান দিক মানে এই দিকটা এইভাবে কিন্তু ঘুরবে। ওকে, বেশ। তাহলে বি ডি এর বি এখানে কি বি এর ডান দিকে তৃতীয় স্থানে ই আছে। বেশ, এখানে এবার চলে এসো প্রথমে দহরটা, তাহলে বি ডি এবং এফ এর প্রতিনিধি, তাহলে প্রতিনিধি যদি থাকে তাহলে নিশ্চয়ই পাশাপাশি ঘর, একটু আগেই বললাম। তাহলে এখানে ডি আর এখানে কি এফ, যেহেতু বি এবং ডি এর প্রতিনিধি। বেশ, তাহলে আমার এই জায়গাটাও হয়ে গেল, এই পাশটাও হয়ে গেল। ডি এবং ই এর মাঝে কেবল এ আছে, তাহলে ডি এবং ই এর মাঝখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এ আছে। তাহলে এ দেখো এটা এখানেও হতে পারে, এটা এখানেও হতে পারে, জানি না। ডি এবং ই এর মাঝখানে বলেছে এ আছে। এবার তারপরেরটা পড়ি, ডি এর বাম দিকে তৃতীয় স্থানে সি আছে, তাহলে এটা ডি। তাহলে বাম দিকের তৃতীয় স্থানে সি মানে 1, 2, 3, তাহলে নিশ্চয়ই এখানে এটা হবে না, তাহলে এখানে হবে সি। তাহলে এটা কোথায় থাকবে? এটা থাকবে এখানে। তাহলে আমার পুরো ফিগারটা হয়ে গেল। এবার আমি প্রশ্নটা কি বলেছে পড়বো। সি ই এর ঠিক ডান দিকে রয়েছে। হ্যাঁ, ই এর ডান দিকে সি আছে, দেখলাম এই যে ই এর ডান দিক মানে ই এর ডান দিকে স্থানে সি আছে, এই যে সি। ই এর ডান দিকে রয়েছে সি, তাহলে ই এই যে ই, তাহলে ই এর ডান দিকে কি আছে? ই এর ডান দিকে কি আছে? ই এর ডান দিকে আছে সি, তার মানে এখানে সিটা হবে, এখানে সিটা হবে, আর এখানে হবে এ। জিনিসটা কিন্তু তোমরা পরিবর্তন করে নেবে, যেটা বলতে চাইছে। দেখো, ডি এর বাম দিকের তৃতীয় স্থানে সি আছে, তাহলে ডি এর বাম দিকের তৃতীয় স্থানে সি আছে, তাহলে ডিটা কোথায় হবে? ডিটা হবে এখানে। এর বাম দিকে তৃতীয় স্থানে সি আছে মানে 1, 2, 3, তাহলে এখানে সি, আর এখানে হবে কি? এখানে হবে এফ। তাই পুরোটা কিন্তু মিলে গেল, মানে একটু কাটাকাটি কিন্তু হবে, কিছু করার নেই, তবে এবারে ফিগারটা আমার ঠিক আছে। এবারে বলেছে ই এর ডান দিকে চতুর্থ স্থানে কে আছে, তাহলে এই হচ্ছে ই, তাহলে ই এর ডান দিক চতুর্থ স্থানে 1, 2, 3, 4, তাহলে সঠিক উত্তর হবে কি? সঠিক উত্তর হবে ডি। বুঝতে পারলে দেবেন কি করে করলাম। প্রথমে যে যা বলছে লিখে নেবে, মানে কুলু পাওয়ার পরে, তারপরে প্রশ্নটা একটা একটু করে পড়বে, কি বলতে চাইছে সেইভাবে কিন্তু তোমরা কিন্তু সেই নাম্বারগুলো বসাবে। যে এখানে আমার ডি লিখেছি বলে ডিটাই লেখা থাকবে এমন কিন্তু নয়, যদি মিলে যায় তাহলে সেখানে ডি থাকবে, যদি না মিলে তাহলে তোমাকে ডিটা কেটে আবার উপর দিকে লিখতে হবে। কি বোঝা গেল? হ্যাঁ স্যার। বেশ, চলো চলো দেবেন, এটা করো, দেবেন এটা চেষ্টা করো। 7 জন ব্যক্তি এ বি সি ডি ই এফ জি একটি গোলাকার টেবিলের কেন্দ্র অভিমুখে বসে আছেন। ই, সি এবং ডি এর মাঝখানে রয়েছেন। ই এর ডান দিকের দ্বিতীয় স্থানে জি রয়েছেন। সি এর ডান দিকের তৃতীয় স্থানে এ রয়েছেন।
এ এবং ডি এর মাঝখানে বি রয়েছেন, ডি এর বাম দিকে দ্বিতীয় স্থানে ডি রয়েছেন, দাঁড়াও, ডি এর বাম দিকে দ্বিতীয় স্থানে ডি রয়েছেন, এফ এর ডান দিকে তৃতীয় স্থানে কে আছে। করো, দেবেন, এটা চেষ্টা করো, একটুকু পারবে। দেবেন, চেষ্টা করছো? হ্যাঁ স্যার। চেষ্টা করো। দেখো, চেষ্টা করছো আশা করছি। তো কিভাবে হচ্ছে দেখে নাও। কি বলেছে? 7জন ব্যক্তি এ বি সি ডি ই এফ জি গোলাকার টেবিলের কেন্দ্র অভিমুখে বসে আছে। তার মানে এটা হচ্ছে একটা গোল টেবিল, এখানে বৃত্ত, সেই 7জন ব্যক্তি কিন্তু একটা গোলাকার টেবিলের কেন্দ্রের দিকে অভিমুখে বসে আছে। তাহলে সেই 7টা আমরা পরপর লিখে নেব। তাহলে এই একটা, এই একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, আর এই একটা, 7টা কেন্দ্রের দিকে কিন্তু তারা মুখ করে বসে আছে। দেখো, এবার বলছে যে ই সি এবং ডি এর মাঝখানে রয়েছে। তাহলে সি এবং ডি এর মাঝখানে কি আছে? ই। তাহলে ইটাকে তুমি যেখানে বসাবে বসাও, কোনো প্রবলেম নেই, প্রয়োজন পড়লে সংখ্যাগুলোকে চেঞ্জ করে নেবে। তাহলে এখানে যদি আমি ই বসাই, তাহলে ই বলছে যে সি এবং ডি এর মাঝখানে আছে। তাহলে সি এখানেও হতে পারে, আবার এখানেও সি হতে পারে, আবার ডি এখানেও হতে পারে, আবার এখানেও ডি হতে পারে। বেশ, আমি যে কোনো একটা জায়গাতে সি লিখলাম, এখানে সি লিখলাম, আর এখানে ডি লিখলাম। তুমি ওপরে ডি লিখতে পারো, নিচে সি লিখতে পারো, কোনো প্রবলেম নেই। যদি সেরকম হয় তখন সেই সংখ্যাগুলো অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। বেশ, ই এর ডান দিকের দ্বিতীয় স্থানে জি আছে। তাহলে এই ও ই, তাহলে ই এর ডান দিকের, ই এর ডান দিকের দ্বিতীয় স্থানে জি, মানে এখানে তাহলে জি হবে। ওকে, তাহলে এখানে, এখানে তাহলে জি হবে। তাহলে এখানে জিটাকে বসাই না, তারপরে হলে কেটে দেবো। তাহলে ই এর ডান দিকের দ্বিতীয় স্থানে জি আছে, তাহলে এখানে জি লিখলাম। সি এর ডান দিকের তৃতীয় স্থানে এ আছে, সি এর ডান দিকের তৃতীয় স্থানে এ, তাহলে এখানে তো ডি লিখেছি, এখানে তো, এখানে তো ডি লিখেছি, এখানে তো সি এ, এখানে সি, তাহলে এখানে ডি। তাহলে এমনি করলে তো হবে না, তাহলে এখানে নিশ্চয়ই আমাকে পরিবর্তন করতে হবে। তাহলে এখানে যদি উপরে যদি ডি লিখি আর নিচে যদি সি লিখি, সি এর ডান দিকের তৃতীয় স্থানে বলেছে এ, মানে এক, 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 দুই, তিন, তার এখানে এ হলো। ডি এ এবং ডি এর মাঝখানে বি আছে, তাহলে এই ও এ এবং ডি, তাহলে এর মাঝখানে বি বসালাম। ওকে, ডি এর বাম দিকের দ্বিতীয় স্থানে, ডি এর বাম দিকের দ্বিতীয় স্থানে ডি আছে। তাহলে ডি এর বাম দিকের, ডি এর বাম দিকের দ্বিতীয় স্থানে, ডি এর বাম দিকের দ্বিতীয় স্থানে, এখানে ডি নয়, এখানে বি, এটা ওরা ভুল করেছে, এখানে বি হবে। তাহলে এই বাম দিকে বি আছে, হ্যাঁ বাম দিকে বি আছে। এফ এর ডান দিকের তৃতীয় স্থানে কি আছে? তাহলে দেখো, আমার ছকটা হয়ে গেল।
তাহলে এটা এ, এটা বি, এটা ডি, এটা ই, এটা সি, এটা জি। তাহলে যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে এফ। তাহলে আমার প্রশ্নে বলেছে তাহলে এফ এর ডান দিকের তৃতীয় স্থানে কি আছে? তাহলে এফ এর ডান দিক মানে এই এফ এর ডান দিক, তাহলে তৃতীয় স্থান মানে হচ্ছে 1 2 3। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি। প্রশ্নটাকে একটু ঠিক করে নাও, এটা বি। হ্যাঁ, ডি এর বাম দিকে দ্বিতীয় স্থানে বি আছে, কারণ এখানে লিখেছে যে ডি এর বাম দিকে দ্বিতীয় স্থানে ডি আছে, এটা কখনোই সম্ভব নয়, কারণ ডি তো একবারই আছে না, সেই জন্য এটা হবে বি। ওকে, বুঝতে পারলে দেবেন? দেবেন বোঝা গিয়েছে প্রশ্নটা? হ্যাঁ। ওকে, চলো এটা করো। 8 জন বন্ধু MNOPQRST, 8 জন বন্ধুর নাম বলে দিয়েছে MNOPQRST, একটি আয়তকার টেবিলের কেন্দ্র অভিমুখে রয়েছে। তাহলে একটা আয়তকার টেবিল আঁকছি, যেহেতু আমাকে বলেছে যে একটা আয়তকার টেবিলের কেন্দ্রের অভিমুখে রয়েছে, তাহলে এটা যদি একটা বড় করে যদি আঁকি, এটা এটা হচ্ছে একটা আয়তকার টেবিল। ওকে, তাহলে আয়তকার টেবিলের কেন্দ্র কোনটা? এই মাঝখান বরাবর এটা। কতজন আছে? 8 জন বন্ধু। তাহলে এই 8টা আমি লিখে দিচ্ছি পরপর, কোথায় কি করব সেটা তো আমরা পড়ে পড়ে পড়বো। তাহলে এই একটা বন্ধু, আর এই একটা বন্ধু মুখোমুখি যেহেতু ওরা বসে আছে। ওকে, তাহলে দুটো হলো, এই একটা বন্ধু আর এই একটা বন্ধু, তাহলে 1 2 3 4। ওকে, এই একটা বন্ধু আর এই একটা বন্ধু, তাহলে কটা হলো? 6টা। তাহলে এই একটা বন্ধু আর এই একটা বন্ধু, 8টা পরপর কিন্তু সেই বন্ধুগুলোকে আমি কিন্তু বসিয়ে দিলাম, মানে আমি আমার নিজের ইচ্ছা মতো কিন্তু সেই ঘরগুলো বসালাম। এটা তো আমার আসল কাজ নয়। আসল কাজটা কি? আমাকে কিন্তু সেই আসল কাজটা পড়ে পড়ে পড়তে হবে। দেখো, 4 জন টেবিলের মাঝখান বরাবর এবং 4 জন টেবিলের কোণ বরাবর রয়েছে। তাহলে কে টেবিলের মাঝখান বরাবর এবং কে টেবিলের কোণ বরাবর, সেটা তো আমরা বুঝতে পারছি না। বেশ, আমরা পরের বারটা দেখব। এস টি এর ডান দিকের দ্বিতীয় স্থানে, টি কিউ এর বাম দিকের তৃতীয় স্থানে, কিউ একটি কোণায় রয়েছে। তাহলে কিউ একটি কোণায় রয়েছে মানে কিউ এখানেও থাকতে পারে। ওকে, কিউ এখানেও থাকতে পারে, কিউ এখানেও থাকতে পারে, কিউ এখানেও থাকতে পারে, জানি না কোন জায়গাতে কিউ থাকবে। এবার আমরা পর্বত দেখব, যে টি কিউ এর বাম দিকের তৃতীয় স্থানে আছে। বেশ, সে টিটাকে আমরা দেখতে হবে। এস টি এর ডান দিকের দ্বিতীয় স্থানে, এস টি এর ডান দিকের দ্বিতীয় স্থানে আছে। তাহলে তুমি একটা কথা ভালো করে ভাবো, এস টি এর ডান দিকের দ্বিতীয় স্থানে আছে, টি এর ডান দিকের দ্বিতীয় স্থানে আছে, তাহলে তোমরা বলো তো যে কিউ এর পাশে টি আছে। ওকে, কিউ এর পাশে কিউ এর বলছে কিউ এর পাশে টি আছে বাম দিক থেকে তৃতীয় স্থানে। তাহলে আচ্ছা, যদি আমি এখানে যদি কিউ ধরি, তাহলে এর তৃতীয় স্থানে তাহলে কোথায় হবে? এখানে টি। তাহলে এটা তো আমরা বুঝতে পারছি না, যেহেতু চারিদিকেই কিউ আছে, তাহলে কিউটাকে আমরা দেখব, আমরা কিউটাকে ফলো করব। ওকে, কিউ একটি কোণায় আছে, ঠিক আছে। টি এবং এন, টি এন বিপরীত স্থানে, টি এবং এন এ টি এবং এন বিপরীত অবস্থানে আছে, টি এবং এন বিপরীত অবস্থানে আছে। তাহলে টি এবং এন, এখানেও টি হতে পারে, আবার এখানেও এন হতে পারে, আবার এখানেও টি হতে পারে, আবার এখানেও এন হতে পারে। বেশ,
কিউ আর এর ডান দিকের তৃতীয় স্থানে আছে, জানি না। আর পি এর ঠিক ডান দিকে আছে। আর পি এ, তাহলে পি এর সাপেক্ষে এন এর অবস্থান কি হবে? তাহলে আমরা বুঝতে পারছি যে কিউ যে কোনো কোণে, চারটি কোণের মধ্যে যে কোনো একটা কোণে কিন্তু কিউ আছে। টিটা এন এর বিপরীত, এই যে টি এন টি এন টি আছে, কিন্তু আমাদেরকে দেখতে হবে প্রথমেরটা পড়ে যে এস টি এর ডান দিকের দ্বিতীয় স্থানে আছে, টি কিউ এর বাম দিকের তৃতীয় স্থানে আছে। ওকে, তাহলে টি কিউ এর, তাহলে এই জায়গাটা দেখে নাও, টি কিউ এর বাম দিকের তৃতীয় স্থানে কিউ একটি কোণায় আছে, তাহলে কিউ নিশ্চয় এখানে আছে। বেশ, টি এবং এন অবস্থান করছে ও ও আর এর ডান দিকের তৃতীয় স্থানে আছে, আর পি এর ঠিক ডান দিকে আছে। তাহলে আমরা যদি এখানে যদি কিউ বসাই, ওকে, তাহলে বাকি কিউগুলোকে আমি মুছে দিচ্ছি, যদি প্রয়োজন হয় আমি সেখানেও কিন্তু কিউটা বসাবো। ওকে, তাহলে এখানে বলেছে যে টি কিউ এর বাম দিকের তৃতীয় স্থানে, তাহলে টি এর বাম দিকের তৃতীয় স্থানে কি আছে? টি। তাহলে 1 2 3, হ্যাঁ, তাহলে এই যে টিটা, তাহলে আমি তাহলে পেয়ে গেলাম কুলুটা। দেখো দেবেন, কুলুটা আমি পেয়ে গেলাম। তাহলে এখানে টিটা বসিয়ে দিলাম, তার টি এন পরস্পর বিপরীত অভিমুখে, তাহলে এখানে টি আর এখানে এন, এখানে কিউ। দেখো কিউটা যদি এখানে বসাতে, তাহলে এখানে তো আর টি হতো না, এখানে কি টি হতো? টি হতো না। তাহলে আমি তো পেয়ে গেলাম, তাহলে এই ও কিউ, এখানে টি, তাহলে মিলে গেল, একটা জিনিস আমাদের মিলে গেল। তাহলে বাকিটা আমরা মুছে দিই, তাহলে এই এনটা মুছে দিলাম, এখানে টিটা মুছে দিলাম। বলো এইটুকু বুঝতে পেরেছো না পারোনি? এটুকু বুঝতে পেরেছো না পারোনি? লেখা আছে টিএন হ্যাঁ, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো। এবার কিন্তু প্রশ্নটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। টি কিউ এর বাম দিকে তৃতীয়, তার মানে এখানে এন বসে গেল। ওকে, এবার এস টি এর ডান দিকে দ্বিতীয় স্থানে আছে, তাহলে টি এর ডান দিকে দ্বিতীয় স্থান আছে এস, তাহলে 1 1 2, তাহলে এখানে এস। ব্যাস, চারটে মতো আমাদের হয়ে গেল। আর আরও চারটে আমরা দেখতে হবে। এবার কিউ একটি কোণায় রয়েছে, আমরা তো লিখলাম টি এবং এন বিপরীত অবস্থা, এটাও লিখলাম। ও আর এর ডান দিকের, ও আর এর ও আর এর ডান দিকের তৃতীয় স্থানে আছে, এটা তো আমরা এখন জানি না। আর পি এর ঠিক, আর পি এর ঠিক ডান দিকে আছে। পি সাপেক্ষে এন এর অবস্থান কি হবে? তাহলে এখানে বলতে চাইছে আমাকে যে ও আর এর ডান দিকের তৃতীয় স্থানে আছে, ও আর এর ডান দিকের তৃতীয় স্থানে আছে। তার মানে এখানে যদি আর কে বসাই, তাহলে এর তৃতীয় স্থানে কি আছে? ও আছে। তাহলে 1 2 3, তাহলে এখানে ও। তুমি আরটাকে অন্য কোনো জায়গাতে বসাও, দেখো তুমি কিন্তু পাবে না। তুমি যদি আরটাকে এখানে বসাও, তাহলে দেখো তৃতীয় স্থানে দেখো টি হয়ে যাচ্ছে। তাহলে আরটাকে এখানে বসাও, দেখো এখানে তুমি ওটা ওকে দেখতে পাবে। এবারে ও আর এর ডান দিকের তৃতীয় স্থানে, তাহলে ঠিক আছে, এটা বসালাম। আর পি এর ঠিক ডান দিকে আছে, তাহলে পি এর ঠিক ডান দিকে আছে মানে আর, তখন এখানে তুমি যদি নিজেকে মানে তুমি যদি এখানে নিজেকে বশ করাও, তাহলে পি এর ডান দিকে আর, তাহলে এখানে পি লিখলাম। ব্যাস, পড়ে কি থাকলো? পড়ে আমার কি থাকলো বলো? পড়ে থাকলো এম, তাহলে এমটা এখানে বসে গেল। ব্যাস, আমার হয়ে গেল। এবার এখানে বলেছে যে পি এর সাপেক্ষে এন এর অবস্থান কি হবে? তাহলে এই যে পি, এখানে পি, তাহলে পি এর, আর এখানে এম, তাহলে উত্তর কি হবে? পি এর সাপেক্ষে এন এর অবস্থান হলো ঠিক কি? পি এর সাপেক্ষে এন এর অবস্থান হলো কি? বাম দিকে। তাহলে সঠিক উত্তর হবে বাম দিক।
এই হচ্ছে আমার অ্যান্সার। কি বুঝতে পারলে না পারোনি বলো? দেবেন এটা বুঝতে পেরেছো? স্যার একটু একটু করতে পারছি স্যার। হ্যাঁ, এইটা হচ্ছে মূল গুরুত্বপূর্ণ ব্যাপার। জিনিসটাকে একটুকু বোঝার চেষ্টা করো যে জিনিসগুলো হচ্ছে কি করে। বাড়িতে এগুলোই দেখো যে স্যার এটা কীভাবে করলো। প্রয়োজন পড়লে ভিডিওটা যখন তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, ভিডিওটা আবার দেখবে আমি কোন জায়গাতে কি বললাম না বললাম। একবার যদি বুঝে যাও সিটিং অ্যারেঞ্জমেন্ট এত সহজ যে মনে করবে যে সিটিং অ্যারেঞ্জমেন্টটাকেই বারবার প্র্যাকটিস করি। ওকে, তাহলে এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় তোমাদের কিন্তু দেবে। নেক্সট, চলো নেক্সট প্রশ্ন। 6জন ব্যক্তি, সেই 6জন ব্যক্তি হচ্ছে এ বি সি ডি ই এফ, সোমবার থেকে শনিবার প্রতিদিন একজন করে দিল্লি যাবেন। মানে সোমবার থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন এ যাবে, না হলে বি যাবে, না হলে সি যাবে, মানে পরপর। হয়তো এ গেল সোমবার থেকে শনিবার প্রতিদিন, সোমবার দিন গেল এ, মঙ্গলবার দিন গেল বি, হ্যাঁ, বুধবার দিন গেল সি, এমনি করে কিন্তু তারা দিল্লি যাবে। বি এবং এফ এর মাঝে 3জন যাবেন। বি এবং এফ তাদের সঙ্গে 3জনকে নিয়ে যাবে। তারপর এখানে কি বলেছে, তারপর ওখানে বলেছে বি এবং এফ এর মাঝ 3জন যাবেন। তারপর এখানে বলেছে যে ডি সর্বপ্রথম এবং এফ, ডি সর্বপ্রথম এবং এফ সর্বশেষে যাবেন। তাহলে ডি যাবে সবারই প্রথমে এবং সবারই শেষে যাবে এফ। সি যাবেন বৃহস্পতিবার কোনো একটা দিনে সি যাবেন। যদি ডি এবং এর মাঝে কেবলমাত্র বৃহস্পতিবার, যদি ডি এবং এর মাঝে কেবল যদি ডি এবং এফ এর মাঝে কি বলেছে এখানে প্রশ্নটা দেখি একবার। সি যাবেন বৃহস্পতিবার, হ্যাঁ সি যাবেন বৃহস্পতিবারে। ওকে, যদি ডি এবং এর মাঝে, কেবল একজন যান, এটা একটু ঠিক করে নাও। যদি ডি ও এর মাঝে কেবল একজন যান, কেবল একজন কি আছে, কেবল একজন যান, তাহলে কেবল একজন যান, তাহলে এর মাঝখানে লাইনটা কেটে দাও, মানে এটা দুবার আমি রিপিট করে দিয়েছি। ডি এবং এর মাঝে কেবলমাত্র একজন যান, তবে ই কোন দিন যাত্রা করবেন, এই হচ্ছে আমার প্রশ্ন। তাহলে প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, এটা করতে গেলে সোম থেকে শনিবার পর্যন্ত পরপর বারগুলো কিন্তু লিখে নিতে হবে। তাহলে এটা হচ্ছে সোমবার, আমি সোম করে লিখছি। এটা হচ্ছে মঙ্গলবার, এটা হচ্ছে বুধ, ওকে, এটা হচ্ছে বৃহস্পতি, এটা হচ্ছে শুক্র, আর এটা হচ্ছে শনি। ওকে, বেশ, এটুকু আমরা বুঝলাম। এবার পরপর বলে দিয়েছে যে ডি এবং এফ এর মাঝখানে কেবলমাত্র একজন যান, তবে ই কোন দিন যাত্রা করবেন। তাহলে এইগুলো থেকে আমাকে তো কুলু পেতে হবে। তাহলে কুলু কী করে পাবো? দেখো, বি এবং এফ এর মাঝে 3জন যাবেন, ডি সর্বপ্রথম এবং এর সর্বশেষ। তাহলে ডি সর্বপ্রথম, তাহলে প্রথমে সোমবার, তাহলে সোমবার দিন কে যাবে দেবেন ডি। আর সর্বশেষ কে যাবে বলো? সর্বশেষ মানে শনিবার দিনকে যাবে, শনিবার দিন যাবে এফ। তাহলে এই তো আমরা পেয়েই গেলাম। বেশ, তাহলে ডি সর্বপ্রথম এবং এফ
সর্বশেষ যাবেন। সর্বশেষ। এবার এখানে বলেছে যে বি এবং এফ এর মাঝে 3 জন যাবেন, তাহলে এফ, তাহলে বিটাকে কোথায় বসাবো তবেই তাদের মাঝখানে 3 জন যেতে পাবে বলো? তাহলে বিটাকে নিশ্চয়ই আমি মঙ্গলবারের ঘরে বসাবো, তবেই তো বি থেকে এফ এই 3 জন আমরা পাবো, বুধ বৃহস্পতি আর শুক্র। তাহলে আমরা 3টে ঘর কিন্তু বের করে নিলাম, কে কোন ঘরে কোন দিন দিল্লি যাবে। বেশ, তাহলে আবার পড়ি একবার। বেশ, সি যাবেন বৃহস্পতিবার, এই তো পেয়ে গেলাম, সি কে বৃহস্পতিবার দিন পেয়ে গেলাম। বেশ, সি কে বৃহস্পতিবার পেয়ে গেলাম, তাহলে পড়ে থাকলো কি বুধবার আর শুক্রবার। দেখি যদি ডি এবং এর মাঝখানে কেবল একজন যান, তাহলে ডি এবং এর মাঝে, তাহলে এই ডি এবং এ, তাহলে এটাকে এখানে লিখবো, তাহলে একজন মাঝে দিল্লি যান, তাহলে কে দিল্লি যান? বি দিল্লি যান। তাহলে আমার পড়ে থাকলো কি এ বি সি ডি ই, তাহলে ই যাবে নিশ্চয়ই শুক্রবার, পেয়ে গেলাম। ব্যাস, তাহলে প্রশ্ন কি আছে যে ডি এবং এর মাঝে কেবল একজন যান, তবে ই কোন দিন যাত্রা করবেন? তাহলে সঠিক উত্তর কি হবে? ই শুক্রবার যাত্রা করবেন। দেখছো প্রশ্নগুলো একদম ইজি, পুরো প্রশ্ন একদম পুরো ইজি। সিটিং অ্যারেঞ্জমেন্ট একটুকু মাথা খাটিয়ে করতে হবে, প্র্যাকটিস, সেই জন্যই বলছি যে প্র্যাকটিস তোমাদেরকে আমি দিয়ে দেবো, তোমরা বাড়িতে শুধুমাত্র সিটিং অ্যারেঞ্জমেন্ট প্র্যাকটিস করবে। ওকে, দেখি লাস্ট প্রশ্ন আমাদের লাস্ট প্রশ্ন কি আছে? লাস্ট প্রশ্ন আমাদের 5 বন্ধু, তাই তো? 5 বন্ধু, 5 বন্ধু, সে 5 বন্ধুর নাম কি দিয়েছে? হ্যাঁ, 5 বন্ধু পি কিউ আর এস টি একটি শ্রেণীতে পশ্চিমমুখী অবস্থানে রয়েছে। বেশ, ঠিক আছে, থাকুক, অসুবিধা নেই। পি এবং কিউ প্রতিবেশী, আর দক্ষিণ প্রান্তের শেষে এবং এস উত্তর প্রান্তের শেষে রয়েছে। তাহলে এখান থেকেই আমরা বুঝতে পারছি উলম্ব হবে না অনুভূমিক হবে, বলো তো? আমাকে তো এখানে বলে দেয়নি যে অনুভূমিক না উলম্ব, এখানে কিন্তু বলে দিয়েছে যে উত্তর এবং দক্ষিণ। তাহলে আমার হিসাব আইডিয়া কি কাজ করবে? উলম্ব, তাই না? উত্তর দক্ষিণ বলে দিয়েছে, তার মানে তখন আমার এখানে কি কাজ করবে? আমার এখানে উলম্ব কাজ করবে, মানে ছবি স্ট্রাকচারটা। তাহলে উপরে হচ্ছে কি, উপরে হচ্ছে এন আর নিচে হচ্ছে এস, তাহলে 7টা বন্ধু, 5টা বন্ধু কোন দিকে আছে? পশ্চিমমুখী। তার মানে আমি তো জানি যে এটা যদি দিক নির্ণয় হয়, উপরে এন নিচে এস, ডান দিকে ই আর বাম দিকে এফ, বাম দিকে হচ্ছে ডব্লিউ। তাহলে পশ্চিমমুখী মানে হচ্ছে আমার বাম দিকটা, তাহলে বাম দিক অন্তর আমি 5টা দাগ কেটে নিলাম। তাহলে 1 2 3 4 5, এরা কিন্তু একদম পশ্চিম দিকে আছে। বেশ, এবার আমি আস্তে আস্তে পড়ি। বলছে পি এবং কিউ প্রতিবেশী, পি এবং কিউ কি বলছে দেখো, পি এবং কিউ প্রতিবেশী, জানি না পি এবং কিউ কার প্রতিবেশী, তাহলে সেই জায়গাটা এখন আর করবো না। আর দক্ষিণ প্রান্তের শেষে, এবার কিন্তু আমি ক্লু পেয়ে গেলাম। দক্ষিণ প্রান্তের শেষে, তাহলে এখানে বসিয়ে দিলাম আর কে, আর এস উত্তর প্রান্তের শেষে রয়েছে, দেখো ভালো করে একদম। তাহলে এসটাকে বসিয়ে দিলাম এখানে, ব্যাস হয়ে গেল। এবারে কি বলেছে, টি কিউ এবং আর এর প্রতিবেশী, তাহলে টি কিউ এবং আর এর প্রতিবেশী, তাহলে প্রতিবেশী যখন আমি তোমাদেরকে বলেছি তখন নিশ্চয়ই প্রতিবেশী মানে কাছাকাছি জায়গায় তার অবস্থান করবে, তাই তো? উত্তর প্রান্ত থেকে দ্বিতীয় অবস্থানে কে আছে? তাহলে এখানে বলছে টি কিউ এবং আর এর প্রতিবেশী, তাহলে টিটাকে নিশ্চয়ই মাঝখানে বসাবো,
আর এখানে বসাবো কিউ, তবেই তো সে প্রতিবেশী হবে, তাই না? টি এর হ্যাঁ, কাছের আচ্ছা, ঘর হ্যাঁ। কিউ, আবার টি এর কাছের ঘর আর। ওকে, তাহলে আমাদের 4টে হয়ে গেল। আর বাকি কি থাকলো? বাকি পড়ে থাকলো পি, তাহলে পিটাকে এখানে বসিয়ে দাও, ব্যাস। তাহলে এখানে প্রশ্ন কি বলেছে, যে উত্তর প্রান্ত থেকে দ্বিতীয় অবস্থানে কে আছে? তাহলে উত্তর প্রান্ত মানে উপরের দিকটা, আর দক্ষিণ প্রান্ত মানে হচ্ছে নিচের দিকটা। তাহলে এখান থেকে 2 নম্বর ঘর গুনে নাও, তাহলে 1 2, তাহলে এই 2 নম্বর ঘরে কে আছে? এই 2 নম্বরের ঘরে আছে পি, Yes, sir. তাহলে অ্যান্সার হয়ে গেল কি? পি। কেমন লাগলো দেবেন সিটিং অ্যারেঞ্জমেন্ট? খুব কঠিন লাগলো? না, সহজ লাগলো স্যার। সহজ লাগলো। তাহলে হ্যাঁ। এইরকমই আমি দিয়ে দিচ্ছি, 1টা থেকে 2টো প্রশ্ন হোমওয়ার্ক বাড়িতে করে আনবে। ওকে, চলো লেখো। দেখো, 7 বন্ধু এ বি সি ডি ই এফ জি, 7 বন্ধু এ বি সি ডি ই এফ জি একটি পর্যায়ে অনুভূমিকভাবে উত্তর অভিমুখে রয়েছে। উত্তর অভিমুখে কি রয়েছে? পূর্ণচ্ছেদ। বি সি এর বাম দিকে, তাহলে বি সি এর কোথায়? বাম দিকে। এবং এর এ এর এর এবং এ এর ডান দিকে রয়েছে। ডান দিকে রয়েছে, তাহলে কি বললাম? বি সি এর বাম দিকে এবং এ এর ডান দিকে রয়েছে। তাহলে আমরা বুঝে নিতে হবে এটা করার সময়। পূর্ণচ্ছেদ। ডি ই এর ডান দিকে এবং এ এর বাম দিকে, কি রয়েছে? এবং এ এর বাম দিকে রয়েছে। পূর্ণচ্ছেদ। এফ সি এর এফ এবং সি এর ডান দিকে এফ এবং সি এর ডান দিকে, এফ সি এর ডান দিকে এবং জি এর বাম দিকে কি রয়েছে? এবারে প্রশ্নটা হচ্ছে মধ্য অবস্থানে কে রয়েছে? দেখো, মধ্য অবস্থানে কে রয়েছে? তাহলে এই হচ্ছে আমার প্রশ্ন। ওকে, তাহলে এই প্রশ্নটা কি করে তুমি উত্তর সঠিক পাবে যে হয়েছে কিনা, আমি এখানে উত্তরটাও লিখে দিচ্ছি, বাড়িতে সেটা মিলিয়ে দেখে নেবে। এখানে এটার অ্যান্সার হবে বি। ঠিক আছে, তাহলে বিটা কি করে বেরোলো আমি তো তোমাদেরকে তো দেখিয়ে দিলাম। ওরকমই ভাবে বাড়িতে কিন্তু এই 1-এর হোমওয়ার্কটা ট্রাই করবে। ঠিক আছে,
বলো কেমন লাগলো দেবেন আজ ক্লাসটা? ভালো স্যার। মোটামুটি বুঝতে পারলে আজ ক্লাস থেকে কিছু আইডিয়া হয়েছে? সিটিং অ্যারেঞ্জমেন্ট হ্যাঁ। কেমন, পরীক্ষাতে কেমন আসে, কিছু আইডিয়া হয়েছে? হ্যাঁ স্যার হয়েছে। ওকে, এটা দেখে নাও পিডিএফটা গিয়েছে কিনা, তুমি আমাকে বলো। ওকে, দেখো ভালো করে, টেলিগ্রামে পিডিএফটা আপলোড করে দিয়েছি, আর কিছুক্ষণের মধ্যেই ভিডিওটা আপলোড পেয়ে যাবে। তো আশা করছি ভিডিওটাও দেখে নেবে। আর আরেকটা কথা যেটা না বললেই নয়, ক্লাস করো। এখন আপাতত যতদিন আর পরীক্ষা না হচ্ছে ততদিন পর্যন্ত একটু ক্লাসটাও নিয়ে নেবো। তারপর পরীক্ষা শুরু হয়ে গেলে তোমাদের ক্লাস মোটামুটি প্রায় 1-1.5 মাস একটুকু অফ থাকবে। তো 1-1.5 মাস অফ থাকার পরে আমি কিন্তু প্রতিদিন একটা রেগুলার বেসিসে তোমাদের ম্যাথামেটিক্স এবং রিজনিংটা আমি শেষ করে দিয়ে যাব, অসুবিধা নেই। ম্যাথামেটিক্সের যে কটা পার্ট বাকি থাকবে আমরা চেষ্টা করব যাতে জুন মাসের মাঝামাঝি করে সেই ক্লাসগুলোকে একদম পরপর নিয়ে নিতে, এবং তোমাদের জুলাইয়ের মধ্যে রেলওয়ের বাকি যে সাবজেক্টগুলো, জেনারেল সায়েন্স, তারপর তোমার জেনারেল নলেজ, তারপর একটা প্র্যাকটিস সেট আমি তোমাদের গ্রুপে কিন্তু আপলোড করে দেবো। তাই তোমরা একদম পুরো ম্যাথামেটিক্স এবং রিজনিংটা ভালোভাবে তোমরা করে নিতে পারলে, আর বাকি যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, হ্যাঁ, ইংলিশ ভার্সানে ওগুলো দিয়ে দেবো, বাংলা ভার্সান যদি থাকে সেটা ভালো, না হলে ইংলিশ ভার্সানে দিয়ে দেবো। এবং তার সাথে কিছু তোমাদের জেনারেল সায়েন্সের নোটস, তারপর কারেন্ট অ্যাফেয়ার্স, এইগুলো মাঝে মাঝে তখন আমি আপডেট তোমাদেরকে দিতে থাকবো, তার জন্য কোনো প্রবলেম নেই। তাহলে দেখবে তোমাদের পরীক্ষাও দেখবে মোটামুটি ঠিক হবে সবারই বলতে গেলে। ওকে, কোনো প্রশ্ন আছে দেবেন? না স্যার। কোনো প্রশ্ন আছে আজকে ক্লাস থেকে না। কিছু? কোনো প্রশ্ন নেই? প্র্যাকটিস না স্যার, প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, প্র্যাকটিস করবে, আমি সেই প্র্যাকটিসগুলো তোমাদেরকে গ্রুপে সব দিয়ে দেবো, প্রবলেম নেই। এখন রেলের পরীক্ষা অনেক দেরি, এখন মোটামুটি এখন ধরে রাখো নভেম্বর অক্টোবর মাস। তো তার আগে আমরা একদম পুরো কমপ্লিট করে নেবো রিজনিংটা একদম। হ্যাঁ, রিজনিংয়ে আমাদের আর বেশি পার্ট নেই, আর মোটামুটি 4-5টা থেকে 6টা, 5টায় ধরে রাখো, আর 4টে থেকে 5টা তোমাদের ক্লাস দেবো একদম, ব্যাস এনাফ। এবার তোমরা সেগুলোই একটা বই থেকে প্র্যাকটিস করবে, সেই বইটাও আমি ডাউনলোড করে তোমাদেরকে দিয়ে দেবো। তারপর যখন রেলের পরীক্ষা শুরু হবে তখন মাঝে মাঝে তখন সেই পরীক্ষার প্রশ্নগুলো কীভাবে প্র্যাকটিস করতে হবে সেগুলো তখন আমি তোমাদের ঠিক সময় হলে করিয়ে দেবো। ওকে, তো আজকে আমাদের এখানেই কমপ্লিট করলাম, বা এখানেই আজকে আমাদের ক্লাসটা থাকলো। আমরা নেক্সট দিন থেকে রিজনিংয়ের অন্য টপিক নিয়ে আলোচনা করব। প্রত্যেককে গুড নাইট, শুভরাত্রি, থ্যাংক ইউ।